পুরোটাই আশাবাদী। মানুষের সমর্থন পাবো, আশীর্বাদ পাবো। মানিকতলা এক নতুন বিধায়ককে নির্বাচিত করবে। আমাদের দলের যে বিচারধারা আছে সেই বিচারধারা মানুষের কাছে নিয়ে যেতে হবে। লোকসভায় আমরা বেশ কয়েকটা সিট কম পেয়েছি, কিন্তু ভোটের যদি পার্সেন্টেজের নিরিখে দেখি, মানুষের ভোট 40% ভোট আমরা পেয়েছি। কিন্তু আপনি জানেন যে গণতান্ত্রিক নির্বাচনের যে সিস্টেম আছে সেই সিস্টেমে পার্সেন্টেজ অফ ভোট আর সিট জেতা সবসময় এক খাতে এক হিসাব দেখায়। আমার দৃঢ় বিশ্বাস যে উপনির্বাচনে মানুষ বিজেপি পক্ষে মত দেবে। না, আমার মনে হয় যে রাম নামের প্রচারে কোনো আপত্তি থাকা উচিত নয়। আমরা বিভিন্ন দেবদেবী পূজা করে থাকি, রামকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়। আমার দৃঢ় বিশ্বাস যে পশ্চিমবাংলায় অনেক মানুষ রয়েছে যারা রামের পূজা করে, রামের সম্মান করে। তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে রামের পূজায় কোনো অপরাধ রয়েছে। যার যে ঠাকুরের ভক্তি তাকে সেই পুজো করতে দেওয়াই আমার মনে একটা গণতান্ত্রিক দেশে হওয়া উচিত। না, আমার মনে হয় অবাঙালি বাঙালি বলে কিছু নয়। আমরা একটাই বিষয় দেখি যে মানুষ একটা বিকল্প মতবাদ চাইছে কিনা, একটা বিকল্প বিচার চাইছে কিনা। আমার মনে হয় মানিকতলার এক দলের একজন বিধায়ক দীর্ঘ কয়েক দশক ধরে বিধায়ক থেকেছেন। জীবন এবং সমাজ পরিবর্তনের সাথে চলে। যদি মানিকতলা মনে করে এক নতুন বিচারধারার বিধায়ককে তারা নির্বাচিত করবে, তাকে আশীর্বাদ দেবে, আমার মনে হয় সেখানে ভারতীয় জনতা পার্টি বিজয়ী হওয়ার সম্ভাবনা অনেক বাড়বে। মানুষের অনেক সমস্যা রয়েছে, যার মধ্যে একটা বড় সমস্যা ছিল যে দীর্ঘদিন এই বিধানসভায় বিধায়ক ছিলেন না। আমরা জানি যে প্রয়াত সাধন পান্ডের মৃত্যুর আগেও আমি একটি ইলেকশন পিটিশন ফাইল করেছিলাম কলকাতা হাইকোর্টে, এবং কিন্তু তার অসুস্থতার জন্য এই পিটিশনটি কোর্টে শুনানি হয়নি। তার মৃত্যুর পরেও বেশ কয়েক মাস কেসটা এমনি পড়েছিল না শোনা অবস্থায়। অবশেষে 2023 সালের আগস্ট মাস থেকে এই কেসটা শোনা শুরু হয়। 15টি হিয়ারিংয়ে আমি 14 বার উপস্থিত থাকি হাইকোর্ট। মানিকতলা বিধানসভা নির্বাচনে কীরকম ঘটনা ঘটেছিল গতবার সেই বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করি। কিন্তু এই করতে করতে একটা খেয়াল হয় যে মানুষ বিধায়ক পরিষেবা পাচ্ছেন না। তাই বিধায়ক পরিষেবা দেওয়ার জন্য আমি সেই কেস বিক্রয় করি এবং মানুষের কাছে বিধায়ক পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য এই উপনির্বাচন ঘোষণা। না, আমার মনে হয় মেয়ে অনেক সময় দিয়েছিলেন বিধানসভা কেন্দ্রে, এবং তিনি প্রত্যাশা করেছিলেন যে তাদের দল তাকে টিকিট দেবে, প্রার্থী করবে। কিন্তু তার টিকিট না পাওয়াটা স্বাভাবিকভাবেই তাদের দলের সিদ্ধান্ত। এখানে আমাদের কোনো বক্তব্য নেই। রাজ্যের সমস্ত নেতাই রয়েছেন, নেত্রী রয়েছেন, জেলার নেতা নেত্রীরা রয়েছেন। আর ভারতীয় জনতা পার্টি এক সমষ্টিগত দল, এখানে ব্যক্তি বিশেষের নেতৃত্ব নেই। দলগতভাবে আমরা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করব। মানুষ যদি আশীর্বাদ দেয়, ভারতীয় জনতা পার্টি তাদের বিধায়ককে যেতে পারে। নির্বাচনে জয় পরাজয় থাকে, সকলেই অনেক পরিশ্রম করেছেন।
বিরোধী দল থেকে শাসনে আসার জন্য বা শাসকের থেকে বেশি লোকসভা সিট জেতার জন্য যা যা পরিশ্রম করা বিরোধী দল হিসেবে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা কর্মী এবং নেতারা করেছেন, ফল আশানুরূপ হয়নি। কিন্তু আমার মনে হয় এটাই জীবনের নিয়ম। হাল না ছেড়ে, হতাশ না হয়ে লড়াই করে যেতে হবে। ভারতীয় জনতা পার্টি তার কর্মী কার্যকর্তাদের পাশে রয়েছে। পোস্টপোল ভায়োলেন্সে যে কর্মীরা এই মুহূর্তে ঘরছাড়া রয়েছে, তাদের পাশে ভারতীয় জনতা পার্টি আসতে পারেন। এইরকম বিশেষ করে যদি কাউকে চাই, নিশ্চয়ই তিনি আসবেন। তাছাড়া সেন্ট্রাল কমিটি যা গাইডেন্স দেওয়া, সেই গাইডেন্সটা রাজ্যকে দিচ্ছেন, রাজ্যের মাধ্যমে আমার কাছে আসবে এবং সেই হিসেবে এই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা চলছে। এরকম তো দিনক্ষণ লেখা নেই, তবে হ্যাঁ, ভারতীয় দলের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি আমাদেরকে আন্ডার 17 কোয়ালিফিকেশনের মধ্যে থেকে করতে হবে। আমরা একটা রূপরেখা করেছি। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আর ফিফার সাথে যৌথভাবে একটা আন্ডার 13 একাডেমি শুরু হয়েছে ভুবনেশ্বর বিশ্বাস। সেখানে আর্সেন ওয়েঙ্গার, যিনি বিশ্বের খ্যাতনামা ফুটবল প্রশিক্ষক, যাকে প্রফেসর হিসেবেও সারা ফুটবল বিশ্ব ছিলেন, তার টেকনিক্যাল সহযোগিতায়, টেকনিক্যাল নো হাউতে তার টিম ভারতে একাধিকবার এসেছে। আমরা চেষ্টা করছি আরও কয়েকটি শহর, কমপক্ষে 5টি একাডেমি গড়ে তোলার জন্য, এবং এই একাডেমিগুলোকে গড়ে তুলতে পারলে আমার মনে হয় ভারত আন্তর্জাতিক স্তরে ভালো করবে। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।